হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব হচ্ছে অ্যামাজনের যে প্রোডাক্ট রিটার্ন ফি আছে, সেই রিটার্ন ফিটা আসলে কমানোর কোনো কৌশল আছে কিনা? আ যেটাকে আমরা বলছি যে ভয়েস অফ দ্য কাস্টমার আর এনসিএক্স রিটার্ন অপ্টিমাইজেশন। আপনারা যারা অ্যামাজন সেলার্স আছেন তারা জানেন যে প্রোডাক্টে কিছু রিটার্ন আসতে পারে। সেটা হতে পারে বিভিন্ন কারণে। যে আপনার প্রোডাক্ট ফল্টি হতে পারে, আপনার কাস্টমারের পছন্দ না হতে পারে। বিভিন্ন কারণে কিছু প্রোডাক্ট কিন্তু রিটার্ন আসে। তো এটার একটা ফি আছে। সেই ফিটা আসলে কমানোর কিছু কৌশল আছে। ধরেন যে এটা একটা অদৃশ্য খাত এবং আ আ কাস্টমাররা বা ক্রেতারা পণ্য ফেরত দিলে সেই পণ্যের যে প্রফিট নষ্ট হয় তা কিন্তু না। বরং অ্যামাজনের নতুন যে নিয়ম নীতি আছে সেটা সেই অনুযায়ী যে অতিরিক্ত রিটার্ন হারের কারণে আপনার সেলারকে জরিমানা হিসাবে রিটার্ন প্রসেসিং ফি, এটাকে বলা হচ্ছে রিটার্ন প্রসেসিং ফি, এটা দিতে হয়। এছাড়া যদি কোনো নির্দিষ্ট আ আসিনের রিটার্ন রেট ক্যাটেগরির যে গড় সীমা আছে সেটার থেকে বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু অ্যামাজনের অ্যালগরিদম ওই লিস্টিংটাকে হাই রিটার্ন রেট একটা ব্যাজ দিয়ে দেয়। ব্যাজ দিয়ে সেই লিস্টিংটাকে সাপ্রেস করে দেয়। তো এই সমস্যা সমাধানের জন্যে সেলারদের আ সেলার সেন্ট্রালে ভয়েস অফ দ্য কাস্টমার আ ভিওসি বলে সেটাকে। ড্যাশবোর্ডে নিয়মিত বিশ্লেষণ করতে হয় এবং নন কনফার্মিং কাস্টমার এক্সপেরিয়েন্স যেটা এনসিএক্স আমরা যেটাকে বলি, নন কনফার্মিং কাস্টমার এক্সপেরিয়েন্স, এই রেট নিয়ন্ত্রণে রাখতে হয়। তো এই বিস্তারিত গাইডে হচ্ছে আমরা আলোচনা করব যে কিভাবে কাস্টমার রিটার্নের মূল কারণ শনাক্ত করে আ এনসিএক্স, এই যে নন কনফার্মিং কাস্টমার যে এক্সপেরিয়েন্স আ রেট, সেটাকে অপটিমাইজ করা যায় এবং প্রোডাক্ট রিটার্ন ফি কমিয়ে কিভাবে মুনাফা আপনার বাড়ানো যায়। তো ১ম এ হচ্ছে আমাদেরকে জানতে হবে যে রিটার্ন প্রসেসিং ফি এবং এনসিএক্স এইটা আসলে কি? অ্যামাজন তাদের প্ল্যাটফর্মে রিটার্ন হার কমানোর লক্ষ্যে প্রায় সকল ক্যাটেগরির পণ্যের জন্যে আপনার কাস্টমার রিটার্ন প্রসেসিং ফি আইন চালু করছে। আ যদি আপনার প্রোডাক্টের রিটার্ন হার অ্যামাজনের নির্ধারিত ক্যাটেগরি থ্রেশহোল্ড এর চেয়ে বেশি হয়, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটেগরিতে আলাদা থ্রেশহোল্ড আছে, তবে কিন্তু প্রতি রিফান্ড হওয়া ইউনিটের জন্যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত প্রসেসিং ফি কেটে নেয়। তো অন্যদিকে আপনার নেগেটিভ কাস্টমার এক্সপেরিয়েন্স বা এনসিএক্স রেট হলো আপনার মোট অর্ডারের তুলনায় কত শতাংশ ক্রেতা প্রোডাক্টের উপরে অসন্তোষ প্রকাশ করছে তার অনুপাত। অর্থাৎ আপনার টোটাল যে অর্ডার হয়েছে আপনার, তার মধ্যে 2%, 5% কত পার্সেন্ট ক্রেতা আপনার হচ্ছে আ একটা নেগেটিভ রিভিউ দিছে বা নেগেটিভ এক্সপেরিয়েন্স এনসিএক্স সেটা দিছে। সেটা হচ্ছে এনসিএক্স মানে রিভিউ রেটিং যেটাই আমরা বলি, সেটা করছে। তো সেটার হচ্ছে একটা আ অনুপাত, যে টোটাল অর্ডারের কত পার্সেন্ট নেগেটিভ। সহজ কথায় যদি আমি বলি, এটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে অ্যামাজন ধরে নেয় যে আপনার পণ্যের কোয়ালিটি অথবা লিস্টিং এর বর্ণনায় বড় ধরনের অসঙ্গতি আছে। তো ফলে অ্যামাজন তাৎক্ষণিকভাবে লিস্টিং সাপ্রেস করে দেয় এবং লিস্টিং এর ভিজুয়াল ও মেটাডাটা সুন্দর রাখতে কিন্তু আপনার এই লিস্টিং অপ্টিমাইজেশন এর যে কাজটা, এটা হচ্ছে আপনাকে নিয়মিত ফলো আপে রাখতে হবে। তো এইটা আপনারা বুঝতেই পারছেন যে অ্যামাজন আসলে আপনার প্রোডাক্টটা খারাপ নাকি ভালো সেটা বোঝে কিভাবে? সেটা বোঝে হচ্ছে এই এনসিএক্স বা এই যে একটা অনুপাত, যে টোটাল অর্ডারের বিপরীতে কত পার্সেন্ট মানুষ নেগেটিভ রিভিউ দিল, সেটার অনুপাতটা সে অ্যালগরিদমে সে ক্যালকুলেশন করে। সে টেক্সট পড়ে না। সে হচ্ছে রেটিং এর যে অনুপাত সেটা সে বিচার করে আরকি। এখন আ ভয়েস অফ দ্য কাস্টমারের যে ড্যাশবোর্ড সেটার বিশ্লেষণ যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে এটার একটা শক্তিশালী অ্যানালিটিক্স টুল আরকি। এই টুলে আপনার বিক্রেতারা প্রতিটি পণ্যের কাস্টমার ফিডব্যাক এর যে হেলথ কন্ডিশন সেটা দেখতে পারেন আরকি। যে ধরেন আ প্রত্যেকটা প্রোডাক্ট লিস্টিং এর বিপরীতে সে এই হেলথটা সে চেক আপ করতে পারে।
এর মধ্যে ধরেন যে এই ভিওসি ড্যাশবোর্ডে প্রোডাক্টের স্ট্যাটাস ৫ টা রঙে ভাগ করা থাকে। যেমন একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে মানে এক্সিলেন্ট যেটা সেটা হচ্ছে সবুজ। তারপরে হচ্ছে গুড এটা হালকা সবুজ। ফেয়ার যেটা হবে সেটা হচ্ছে হলুদ। আর পুওর যেটা সেটা হচ্ছে কমলা। আর ভেরি পুওর অর্থাৎ খুবই খারাপ এক রেটিং সেটা হচ্ছে রেড। এভাবেই হচ্ছে আপনাকে ওই হেলথটা বুঝতে হবে আরকি। তো আপনার প্রোডাক্ট যদি কোনো কারণে পুওর বা ভেরি পুওর ক্যাটেগরিতে পড়ে যায় অর্থাৎ কমলা এবং হচ্ছে লাল, তাহলে কিন্তু আপনার যে লিস্টিং সেই লিস্টিংটা বন্ধ হয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়। কাস্টমাররা রিটার্ন করার সময় ঠিক কি অভিযোগ লিখছেন? যেমন হচ্ছে রং সাইজ, ড্যামেজ আইটেম, তারপরে হচ্ছে ডিফেক্টিভ, তারপর হচ্ছে নট অ্যাজ ডিসক্রাইবড অর্থাৎ আপনি আ ডেসক্রিপশনে যে পণ্যটা যেভাবে লিখেছেন তারা সেভাবে পায়নি। আপনি হয়তো একরকম সাইজ লিখেছেন, তারা দেখেছে সাইজটা আরেকটু ছোট। এইসব বিষয়গুলোও কিন্তু আপনি ড্যাশবোর্ডে আ রিয়াল টাইমে করতে পারবেন। এইটা আসলে তাহলে আপনি কমাবেন কিভাবে? এটার কমানোর কৌশলটা কি? এই ৫ টা কৌশল আমরা বা পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি। একটা হচ্ছে যে সঠিক সাইজিং চার্ট ও পরিষ্কার প্রোডাক্ট ইমেজ ব্যবহার করতে হবে। ধরেন আপনার প্রোডাক্টের যে আছে যদি সেটা সাইজের কোনো ইস্যু থাকে, যেমন হতে পারে টি-শার্ট বা এই টাইপের শু হতে পারে, কিচেন সামগ্রী হতে পারে। এগুলা কিন্তু রিটার্ন আসে। যদি আপনি সাইজিং চার্ট যদি আপনি না দেন, তাহলে সে ছবিতে দেখলো একরকম, আর হাতে পাওয়ার পরে তার কাছে ছোট মনে হলো, বড় মনে হলো। অর্থাৎ এই ভুল বুঝে পারচেজ করলো। সেক্ষেত্রে হচ্ছে এই আকৃতি ভুলের কারণে কিন্তু ভালো পরিমাণ প্রোডাক্ট রিটার্ন আসে। সুতরাং এটা যদি আপনাকে আটকাতে হয় তাহলে আপনার যদি সাইজ থাকে অবশ্যই সেটা একটা চার্টের মাধ্যমে আপনার তুলে ধরতে হবে কোথায়? তুলে ধরতে হবে আপনি যে ইমেজগুলো দিবেন সেখানে আ এই পরিষ্কার একটা সাইজিং চার্ট, কোনো কনফিউশন রাখা যাবে না, আপনাকে দিতে হবে। হোক না আপনার প্রোডাক্ট ছোট, কিন্তু আপনি হয়তো মনে করতে পারেন যে এটা বড় না হলে মানুষ কিনবে না। এজন্য একটু আ কনফিউজিং রেখে দিলেন। আসলে সেটা করা যাবে না। আপনার যদি এই প্রোডাক্টটা যদি ভালো হয় বা মানুষ সবাই যে বড়ই চাইবে সেটা আপনি তো কিভাবে আপনি গেস করবেন? ছোট কেনারও তো মানুষ আছে। সুতরাং সাইজিং চার্টটা আপনাকে থাকতে হবে এবং যতগুলো ইমেজ দিবেন সেগুলো একদম ক্লিয়ার এবং সুন্দর ইমেজ দিতে হবে। তো সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে কোন ইমেজে আমরা সাইজিং চার্টটা দিব। সাইজিং চার্টটা কোনো নিয়ম নাই। তারপরেও দেখা যায় যে মোটামুটি ৩ নাম্বার যে ইমেজ আছে সেইখানে যদি আপনি আ স্পষ্ট মেজারমেন্টে আপনি ডায়াগ্রাম বা সাইজ যে গাইড আছে সেটা যদি যুক্ত করেন, তাহলে এটা কাস্টমারদের জন্যে মানে চোখে পড়ে আরকি। আপনি আরো নিচে দিলেন, হয়তো কাস্টমার আসলো এসে সে মেইন ইমেজটা দেখলো। তারপরে হচ্ছে সে আরো ২ টা ইমেজ দেখবে। সেই হিসাবে ৩ নাম্বার ইমেজ। এর নিচে আর দেওয়ার দরকার নাই। এর নিচে অনেক সময় কাস্টমার দেখা যাচ্ছে আপনি আ ৭ টা বা ৯ টা ইমেজ দিয়েছেন। এটা একটাও নিচেগুলা সে নাও দেখতে পারে। এবং আপনার ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে পণ্যের আসল ইঞ্চি বা সেন্টিমিটার পরিমাপ এগুলো কিন্তু আপনাকে আ দেখায় দিতে হবে। এটা যদি আপনি দেখায় দেন তাহলে রিসার্চ এ দেখা গেছে যে 80% আ ভুল অর্ডার করার প্রবণতা এটা কিন্তু কমে যায়। তারপর হচ্ছে সঠিক ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং ইউজার গাইড যুক্ত করা। আপনাকে যখন আ করবেন, আপনি যখন হচ্ছে ডেসক্রিপশন বা আপনি হচ্ছে আ বা ইমেজের মধ্যেও আপনি কোনো ইমেজে আপনি দিতে পারেন। আ যদি কোনো পণ্যের কোনো টেকনিক্যাল কোনো সাইট থাকে যে এটা কিভাবে ব্যবহার করতে হবে। তাহলে অনেক কাস্টমার দেখা যায় যে সেটা সবাই যে আপনি যেভাবে বুঝতেছেন ওইভাবে বুঝবে তা না। ধরেন আপনার কোনো একটা আ প্রোডাক্টের ৩ টা পার্ট আছে। ৩ টা পার্ট হয়তো স্ক্রু দিয়ে লাগাতে হয়। তো দেখা যাচ্ছে যে সে ২ টা পার্ট লাগাতে পারছে, আরেকটা পার্ট লাগাতে পারে নাই। এখন সে মনে করতেছে এটা হচ্ছে একটা ডিফেক্টিভ প্রোডাক্ট। অর্থাৎ আপনার প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু একটা স্ক্রু কোথায় কিভাবে লাগাতে হবে সেটা সে বুঝতেছে না। তখন সে কিন্তু ফেরত পাঠাবে। তো আপনি যেভাবে বুঝতেছেন, সেভাবে যে সবাই বুঝতে পারবে সেটা কিন্তু
চিন্তা করা ঠিক হবে না। এইজন্যে আপনাদেরকে সঠিক ইনস্ট্রাকশন ম্যানুয়াল বা ইউজার গাইড এর সাথে যুক্ত করে দিতে হবে। এমনও হতে পারে যে আপনি যদি আপনার লিস্টিং এর মধ্যে এইটা না দিতে চান, এটা যদি বড় হয়, লিস্টিং এর মধ্যে সাধারণত ইউজার ম্যানুয়াল থাকেও না। তাহলে আপনার অবশ্যই যে প্যাকেজিং আছে, প্রোডাক্টের যে প্যাকেজিং, ওর মধ্যে একটা ছোট পুস্তিকা বা হচ্ছে একটা একটা পেপারে প্রিন্ট আউট করে আপনি সেইভাবে আপনার ম্যানুফ্যাকচারের সাথে কথা বলে নিবেন যে সে যেন সেটা ওর সাথেই দেয়। হ্যাঁ? আপনি যদি প্রোডাক্টটা যদি আপনি নিজে তৈরি করেন তাহলে তো আপনি নিজে, আর যদি আপনি চায়না থেকে নেন তাহলে সেভাবে ইউজার ম্যানুয়াল এটা কিন্তু ওর সাথে দিতে হবে বা তৈরি করে নিতে হবে আরকি। এবং সুন্দর ধরেন যে কার্ড হতে পারে, সেটা একটা কিউআর কার্ড যুক্ত করে দিতে পারেন। যে কিউআর কোডে আপনি একটা টিউটোরিয়ালের একটা ভিডিও তৈরি করলেন আপনার একটা চ্যানেলে। মানে চ্যানেল, ও যেকোনো একটা চ্যানেলে আপনি একটা ভিডিও তৈরি করলেন যে কিভাবে ওইটা লাগাতে হয়, খুলতে হয়। সেই টিউটোরিয়ালের একটা লিঙ্ক, ওই কিউআর কোড ওর সাথে যুক্ত করে দিলেন এবং কিউআর কোডটা আপনি আপনার যে চায়না সাপ্লায়ার আছে তার কাছে পাঠায় দিলে সে ম্যানুয়ালের মধ্যে ওটা এড করে দিবে। আমরা যেটাকে বলি হচ্ছে আনবক্সিং। অনেক ধরনের ভিডিও কিন্তু আপনি পাবেন যে আনবক্সিং লিখে, হ্যাঁ, আপনি আনবক্সিং অমুক মডেলের টিভি, অমুক ক্যামেরা ফোন, অনেক অমুক ফোন, এরকম আনবক্সিং বলে। সেটা আপনি এরকম ধরনের অনেক ভিডিও আছে যেটা প্যাকেট থেকে খুলে কিভাবে ওটা অ্যাসেম্বল করতে হয়, সেই অ্যাসেম্বলিটা ওখানে দেখানো থাকে। তাহলে কাস্টমার একটা প্রোডাক্ট পেলো এবং সেই ইউজার ম্যানুয়াল গাইডটা সে ফলো করে সে বুঝতে পারলো যে কিভাবে প্রোডাক্টটা সেট করতে হবে বা ইনস্টল করতে হবে। তো এটা থাকলে কিন্তু আপনার মোটামুটি 80% ডিফেক্টিভ যে রেট সেটা কিন্তু কমে যাবে। তারপরে হচ্ছে প্যাকেজিং ড্রপ টেস্ট এবং ব্রেভ সেন্টার কোয়ালিটি চেক। এটা অনেকেই করে না। আর সেটা হচ্ছে যে শিপিং এর সময় পণ্য ভেঙে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া রিটার্নের কিন্তু অন্যতম কারণ। আপনার মাস্টার কার্টুন যেটা, ও পলিব্যাগ এমনভাবে তৈরি করতে হবে সেটা যেন ৩ ফিট উচ্চতা থেকে ড্রপ টেস্টে টিকে থাকে। এটা আপনারা ধরেন যখন প্রোডাক্ট কোয়ালিটি চেক করবেন, অর্থাৎ সাপ্লায়ারকে দিয়ে হোক বা আপনি থার্ড পার্টি কোনো কোয়ালিটি চেকারকে দিয়ে হোক বা আপনি নিজে আপনার স্যাম্পল এনে হোক, এটা নিয়ম হচ্ছে যে আপনি যে কার্টন বা যে পলিব্যাগ আপনি দিচ্ছেন সেইটাতে র‍্যাপ করে অন্তত ৩ ফুট উপর থেকে আপনার ফেলার পরে যদি সেটা টিকে থাকে ওই প্রোডাক্ট, তাহলে বুঝতে হবে যে এইটা প্যাকেজিং ড্রপ টেস্টে পাস করছে। এটাকে বলা হচ্ছে প্যাকেজিং ড্রপ টেস্ট এবং প্রেপ সেন্টার কোয়ালিটি চেক। তো এইটা চেক করে তারপরে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা অ্যামাজনে পাঠাবেন বা কাস্টমারের কাছে পাঠাবেন, ২ টাই। মানে ২ জায়গাতেই আরকি। তাহলে আপনার ওই প্রোডাক্ট ভেঙে যাওয়া, নষ্ট হওয়ার ঝুঁকিটা কম থাকবে। তারপরে হচ্ছে লিস্টিং এ যদি কোনো ভুল থাকে, এটা ৪ নাম্বার, সেই তথ্য অবিলম্বে আপনাকে সংশোধন করতে হবে। এটা কিন্তু প্রায়ই হয়। আমরা যারা প্রোডাক্ট লিস্টিং করি, দেখা যাচ্ছে যে অনেক সতর্ক থাকার পরেও আপনার ১ দিন বা ২ দিন পরে দেখা যাচ্ছে যে আ আপনার লিস্টিং এ ভুল পাওয়া যায়। অথবা সবচাইতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে VOC ড্যাশবোর্ডে যাওয়ার পরে, মানে কাস্টমার এক্সপেরিয়েন্স এর যে ড্যাশবোর্ড, ভয়েস অফ কাস্টমার, সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ক্রেতারা বারবার অভিযোগ করতেছে যে প্রোডাক্ট কালার ডিফার্স ফ্রম ইমেজ। ধরে নেন, তাহলে আপনি যে প্রোডাক্টের যে ছবিটা দিয়েছেন, সেই প্রোডাক্টের ছবির সাথে অরিজিনাল যে প্রোডাক্ট সেইটার কাস্টমার কালারের মিল পাচ্ছে না। তার মানে আপনাকে কি করতে হবে? অতি দ্রুত আপনাকে অ্যাকুরেট কালারের ছবি কিন্তু আপলোড করতে হবে। এবং বুলেটের মধ্যে বা ডেসক্রিপশনের মধ্যে অতিরঞ্জিত কোনো আ কোয়ালিটি দাবি করা যাবে না, যেটা আপনার প্রোডাক্ট দিতে পারে না। যেটা ওই আপনার প্রোডাক্টের মধ্যে নাই, এরকম অতিরঞ্জিত কোনো দাবি আপনি করবেন না। তাহলে কিন্তু কাস্টমারের এক্সপেকটেশন আ তৈরি হবে এবং সেই অনুযায়ী যদি তারা সেটা না পায়, তাহলে তো কমপ্লেইন করবেই, আপনারা বুঝতেই পারছেন। ৫ নাম্বার হচ্ছে যে প্রফিটেবল গ্রেড অ্যান্ড রিসেল, এটা ব্যবহার করতে হবে। ধরেন যে রিটার্ন যেসব পণ্যগুলো আসতেছে, সেসব পণ্য সম্পূর্ণ নতুন অবস্থায় থাকে সাধারণত।
যেগুলো যেগুলো নতুন অবস্থায় থাকে সেগুলো ফেলে না দিয়ে অ্যামাজনে এফবিএ গ্রেড অ্যান্ড রিসেল একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের মাধ্যমে ব্যবহৃত পণ্য হিসেবে নতুন না, তখন আবার আপনাকে ব্যবহৃত পণ্য হিসেবে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে এফবিএ গ্রেড অ্যান্ড রিসেল। তো এতে আপনার ইনভেন্টরি যে লোকসান আছে সেটা কিন্তু অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব। এটা যদি অনেক বেশি পরিমাণ হয় তাহলে আরকি সেক্ষেত্রে। তারপর হচ্ছে প্রোডাক্ট লেবেলিং ও বারকোড জনিত যে রিটার্ন আছে সেইটা কমানো। ধরেন আপনার অ্যামাজন ওয়ারহাউসে অনেক সময় এফএনএসকিউ লেবেলিং এর ভুল হওয়ার কারণে ভুল কাস্টমারের কাছে ভুল কালার বা ভেরিয়েন্ট চলে যায়। এটি রিটার্ন রেট করে কিন্তু এর কারণে বেড়ে যেতে পারে। হচ্ছে আপনার ইউপিসি কোডও দেখা যাচ্ছে, আবার এফএনএসকিউ যেটা সেটাও দেখা যাচ্ছে। তো সেইটা কিন্তু যে মূল ধরেন একটা প্রোডাক্ট আপনি মার্কেট থেকে কিনলেন, সেখানে একটা এবিসি কোড আছে। তারপরে আপনি এফএনএসকিউ স্টিকার আপনার যে স্টিকার সেটা আপনি এমনভাবে লাগালেন যে হয়তো অর্ধেক পড়ে গেল। তো এরকম না, সম্পূর্ণ ঢেকে দিয়ে তারপরে হচ্ছে আপনি এফএনএসকিউ যে স্টিকার সেটা হচ্ছে আপনি পেস্ট করবেন এবং ভেরিয়েন্ট কালার অনুযায়ী পুনরায় এটা বক্সে আপনি স্ক্যান টেস্ট করিয়ে নিতে হবে। অর্থাৎ রিপিট আপনাকে করতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। এখন রিটার্ন কমানোর সময় যেসব ভুল আপনি এড়িয়ে চলবেন সেটা হচ্ছে যে কাস্টমার রিভিউ অবহেলা করা যাবে না। নেগেটিভ কাস্টমার কমেন্ট এগুলা না পড়ে লিস্টিং যদি চালু রাখেন তাহলে লিস্টিং স্থায়ীভাবে ব্লক হয়ে যেতে পারে। সেজন্যে নেগেটিভ যে কাস্টমার রিভিউ আছে সে কী ফিডব্যাক দিতে চায় সেটা আপনাকে জানতে হবে। তারপরে দুর্বল প্যাকেজিং ব্যবহার করা যাবে না। সস্তা টাইপের অনেকে খরচ কমানোর জন্যে সস্তা টাইপের প্যাকেজিং ব্যবহার করে। এটা শিপিংয়ের যে ড্যামেজ সেটা বাড়ায় এবং হাই রিটার্ন ফি হয়। তারপর হচ্ছে ভুল ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া। আপনি যে ম্যানুয়ালটা দিয়েছেন সেই ম্যানুয়ালটা যেন টেকনিক্যাল ম্যানুয়াল যেটা, সেই ম্যানুয়ালটা যেন সঠিক থাকে। অর্থাৎ কিভাবে ব্যবহার করতে হবে সেটা যেন ঠিকঠাক থাকে আরকি। তো এই ব্যাপারে সেলারদের আরো কিছু সাধারণ কোয়েশ্চেন থাকতে পারে যেগুলা আইডিয়া করে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। যেমন রিটার্ন প্রসেসিং ফি কখন সেলের অ্যাকাউন্ট থেকে কাটা হয়? আজকে যদি কাস্টমার রিফান্ড প্রসেস করা হয়, তো আপনার সাধারণত আপনি ১৫ দিন পর টাকা পান অ্যামাজন থেকে। নেক্সট যে বিল সাইকেল আছে সেই বিল সাইকেল সেই ১৫ দিন সামনে যে ১৫ দিনের যে সাইকেলটা আছে বিল ডেট ওই ওইখান থেকে হচ্ছে আপনার টাকাটা কেটে দিবে। তারপরে হচ্ছে কাস্টমার ভুল তথ্য দিয়ে যদি রিটার্ন করে তাহলে হচ্ছে রিইম্বার্সমেন্ট ফি দাবি করা যায় কিনা? ধরেন আপনি মনে করছেন যে কাস্টমার যে তথ্যটা দিয়েছে সেটা সঠিক না। সেক্ষেত্রে কি আপনি রিইম্বার্সমেন্ট ফি দাবি করতে পারবেন কিনা? হ্যাঁ, করতে পারবেন এবং কাস্টমার যদি খালি বক্স বা অন্য কোনো পণ্য ফেরত পাঠায়, তবে সেলার সাপোর্টে আপনি কেস লগ করতে পারবেন। উপযুক্ত প্রমাণ দিয়ে ক্লেম করা সম্ভব। এই যে আমরা এতক্ষণ যে জানলাম যে এনসিএক্স যে রেটটা, এই রেটটা আসলে কত পার্সেন্ট পর্যন্ত আদর্শ লেভেল কত পার্সেন্ট পর্যন্ত ভালো রাখা যাবে? এইটা সুস্থ লিস্টিং এর জন্যে এনসিএক্স রেট 1.5% এর নিচে রাখা উচিত। অর্থাৎ আপনি ১০০ টা প্রোডাক্ট ডেলিভারি দিলে মাত্র ১.৫ টা প্রোডাক্ট অর্থাৎ 1.5% প্রোডাক্ট আপনার হুম, এই খারাপ বা রিটার্ন আসবে এরকম হতে হবে। না হলে কিন্তু এটা হচ্ছে একটা সুস্থ লিস্টিং এর লক্ষণ। এর বেশি হইলে 2% 3% হলে সেটা কিন্তু খারাপ। তো এইটা করার ক্ষেত্রে আরো কিছু কৌশল বা ইমপ্রুভমেন্ট যে কাজগুলা করা যায় সেটা হচ্ছে যে আপনি খেয়াল রাখবেন যে আ আপনি যদি ভঙ্গুর প্রোডাক্ট ফ্রাজাইল কোনো প্রোডাক্ট হয় সেটার চারপাশে অন্তত ২ ইঞ্চি পুরো বাবল র‍্যাপ প্রোটেকশন ব্যবহার করতে হবে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ফ্রাজাইল হলে অন্তত ২ ইঞ্চি পুরো বাবল র‍্যাপ থাকবে। তারপরে হচ্ছে পলিব্যাগের মুখে সাফোকেশন ওয়ার্নিং স্টিকার লাগাতে হবে। তারপরে হচ্ছে উম যে পণ্যের যদি আপনি হোলসেলার হন তাহলে পণ্যের যদি আলাদা কোনো ইউপিসি থাকে, বারকোড থাকে সেটা সম্পূর্ণ ঢেকে দিয়ে আপনি আমাজনের রেফারেন্স স্ক্রু লেভেল
গ্রিন করে লাগাবেন যেন ওটা পেছনেরটা না দেখা যায়। তারপরে হচ্ছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা করতে পারেন। সেটা হচ্ছে যে প্রতি ৩ মাস পর আপনার যে আছে, আপনার যে কাস্টমারের যে ফিডব্যাক, কাস্টমার নেগেটিভ কি ফিডব্যাক দিচ্ছে বা ইমপ্রুভমেন্ট এরিয়া সেইটা সেলারের যে নেগেটিভ ফিডব্যাক আছে সেইটা আপনি আপনার চায়না সাপ্লায়ারের কাছে রিপোর্ট আকারে এইটা পাঠিয়ে দিতে পারেন। ৩ মাস অন্তত মানে সর্বোচ্চ আরকি। আপনি ২ মাস পরেও দিতে পারেন। তবে সাধারণত ৩ মাস পরে দেওয়াই বেটার। তো ৩ মাস পর আপনি যদি এই নেগেটিভ রিভিউ গুলা মানে কি বলতে চাই ফিডব্যাক গুলা সেটা সাপ্লায়ারকে পাঠায় দেন, তাহলে ওই সাপ্লায়ারও কিন্তু বুঝতে পারবে যে তার প্রোডাক্টে কোথায় সমস্যা আছে, হ্যাঁ? এবং সে তার প্রোডাক্ট লাইন কিন্তু আপগ্রেড করার চেষ্টা করবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন সেক্ষেত্রে সর্বোচ্চ থাকবে এবং অর্গানিক সেলস কিন্তু বৃদ্ধি পাবে। আসলে একটা প্রোডাক্ট আ আপনি লঞ্চ করার পরপরই যে প্রোডাক্টে সমস্যা থাকবে না, এ কথা বলা যায় না। থাকতেই পারে। তো সেটাও কিন্তু ইমপ্রুভমেন্ট করা যায় এই উপায়ে এবং এইভাবে আপনি যদি লিস্টিং গুলা আপনার সবসময় চোখে রাখেন, দেখে রাখেন, হেলথটা চেক আপ করেন, তাহলে ওই লিস্টিং এর সমস্যা থাকলে সেটা কিন্তু উত্তরণ করা সম্ভব। তো এটাই ছিল হচ্ছে আজকে আমাদের যে Amazon-এর যে প্রোডাক্ট রিটার্ন ফি কমানোর কৌশল এবং ভয়েস অফ দ্য কাস্টমার NCX সেটার রেট অপ্টিমাইজেশন কিভাবে করবেন সেইটা। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে।